সালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে এমন মন্তব্য করেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠজন বলে পরিচিত অর্থনীতিবিদ ও সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অধ্যাপক ইউনূসের ছোট সংস্কার আর বড় সংস্কারের গল্প শেষ করে গভীর সংস্কারের আলাপ তোলার পরদিনই দেবপ্রিয় ভট্টাচার্যের এমন মন্তব্য বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশ ভালো একটি বিতর্ক এবং আভাসের জন্ম দিয়েছে। ডক্টর দেবপ্রিয় বলেছেন, অধ্যাপক ইউনূসের সরকারের সময় যেহেতু শেষ হয়ে এসেছে, তাই এই সরকারের এক্সিট পলিসি নিয়ে চিন্তা করার সময় এসেছে। ডক্টর দেবপ্রিয়র এই বক্তব্য যদি সত্যি হয়, তাহলে প্রশ্ন ওঠে 18 বছর আগের মতোই অধ্যাপক ইউনূসকে কি মাঝপথে রণে ভঙ্গ দিতে হচ্ছে? দেড় যুগ আগে যেমন কাঙ্ক্ষিত বন্ধুদের কাছে না পেয়ে তিনি ব্যর্থ মনোরথে রাজনীতি থেকে সরে গিয়েছিলেন, তেমনি কি আবার ক্ষমতার মসনদে থাকার আকাঙ্ক্ষা ছাড়তে হচ্ছে? দর্শক, 2007 সালের 3রা মে অধ্যাপক ইউনূস রাজনীতির মাঠ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়ে বলেছিলেন, জাতির এখন গিয়ার পাল্টানোর সময় এসেছে। দেড় যুগ পর ক্ষমতা পেয়েও তা হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। তেমন ঘোষণা কি আবার আসতে যাচ্ছে? যদি তাই আসে, তাহলে কি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নাকি জাতীয় সরকার গঠিত হতে যাচ্ছে? নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ইঙ্গিত দিয়েছেন বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু। এমন ইঙ্গিতের পর সামনের দিনগুলোতে রাজনীতির গতিপথ নিয়ে আরো ধোঁয়াশা তৈরি হয়েছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা বলেছেন, গভীর সংস্কার না করলে স্বৈরাচার আবার ফিরে আসবে। 29 জুলাই রাজধানীর একটি হোটেলে জুলাই আন্দোলন ও জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের উপর আয়োজিত অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেছিলেন। এর আগে তিনি প্রায় শখানেক বার বলেছিলেন, ছোট সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যে আর বড় সংস্কার চাইলে জুনের মধ্যে নির্বাচন। কিন্তু অনেকদিন ধরে যখন নির্বাচনের দাবি জোরালো হয়ে আসছে, তার মধ্যে তার এই নতুন করে গভীর সংস্কারের গল্প নির্বাচন নিয়ে আবারও শঙ্কা জাগায়। তার এমন মন্তব্যের একদিন পরেই অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠজন বলে পরিচিত ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বললেন ভিন্ন কথা। মন্তব্য করলেন, অধ্যাপক ইউনূসের সরকারের আয়ু ফুরিয়ে এসেছে, যাবার প্রস্তুতি নিতে হবে। সে প্রস্তুতি কেমন ও কি বিষয় হওয়া উচিত সেটিও খোলাসা করেছেন এই অর্থনীতিবিদ। বর্তমান অন্তর্বর্তী সরকার কিভাবে পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে তা ঠিক করার পরামর্শ দিয়েছেন তিনি। 30 জুলাই এক সেমিনারে তিনি বলেছেন, ডক্টর ইউনূস সরকার এক্সিট পলিসি নিয়ে চিন্তা করার সময় এসেছে। তারা যে কাজগুলো করছে সেগুলো আগামী সরকার বৈধতা দিবে কিনা তা নিয়ে ভাবতে হবে। দর্শক, ডক্টর দেবপ্রিয় বর্তমান অন্তর্বর্তী সরকারের যেমন ঘনিষ্ঠজন, তেমনি 2007 সালের সেনা সমর্থিত 1-11 সরকারেরও ঘনিষ্ঠজন ছিলেন। 1-11 সেনা সমর্থিত সরকারের সময় ওই সরকারের এক্সিট পলিসি নিয়ে তখন বেশ চিন্তার ঝড় উঠেছিল। আর সেই 1-11 সময় জরুরি অবস্থা চলাকালে যখন অন্য রাজনৈতিক দলগুলো রাজনীতির র মুখে উচ্চারণ করতে পারত না, তখন অধ্যাপক ইউনূস নতুন রাজনৈতিক দল ঘোষণা করেছেন, আবার 100 দিনের মধ্যে ব্যর্থ মনোরথে বিদায়ও নিয়েছিলেন। ডক্টর দেবপ্রিয়র মুখে বর্তমান সরকারের যে বিদায়ী সুর বেজেছে, তাতে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, অধ্যাপক ইউনূস কি তাহলে আরো একবার ব্যর্থ হয়ে বিদায় নিচ্ছেন? 2007 সালের 3রা মে তিনি জাতির উদ্দেশ্যে চিঠি লিখে জানিয়েছিলেন কেন তিনি রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন। দর্শক, তখনকার পরিস্থিতির সাথে বর্তমান পরিস্থিতি এবং সেই চিঠিতে অধ্যাপক ইউনূসের তুলে ধরা কারণগুলোর সাথে বর্তমান সময়ের অনেক কিছুরই মিল খুঁজে পাওয়া যায়। দেখে নেই সেই চিঠির কিছু চুম্বক অংশ, যেগুলো আমাদের সামনে 18 বছর পরও মিলগুলো তুলে ধরবে। অধ্যাপক ইউনূস নোবেল পেয়েছিলেন 2006 সালের 13 অক্টোবর। তখন তার জনপ্রিয়তা আকাশের চেয়েও বেশি। 2007 সালের 20 জানুয়ারিতে হওয়ার কথা ছিল নির্বাচন, কিন্তু 11 জানুয়ারি আকস্মিকভাবে সেনাবাহিনীর সহায়তায় ক্ষমতায় আসে প্রতিনিধি সরকার। দেশে চলছিল জরুরি অবস্থা, যার মধ্যে কোনো রাজনৈতিক দলই তাদের কর্মকাণ্ড চালাতে পারেনি। সেই জরুরি অবস্থার মধ্যে ডক্টর ইউনূস মাঠে নামেন নতুন দল গঠন নিয়ে। 2007 সালের 11 ফেব্রুয়ারি ও 22 ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে দুটি চিঠি দেন, ঘোষণা করেন তার পার্টির নাম নাগরিক শক্তি। কিন্তু 3রা মে নতুন চিঠিতে আসে শুরুর আগের শেষের গল্প।
রাজনীতি থেকে সরে যাওয়ার পিছনে তিনি সেই চিঠিতে বলেছিলেন যাদেরকে সঙ্গে পেলে দল গঠন করে জনগণের সামনে সবল ও উজ্জ্বল বিকল্প রাখা সম্ভব হতো, তাদের তিনি পাচ্ছেন না। আর যারা রাজনৈতিক দলে আছেন তারা দল ছেড়ে আসবে না। 2007 সালের সেই চিঠিতে ডক্টর ইউনূসের নিজের হাতের লেখা একটি লাইন ছিল এমন: আমি রোজ হিসাব মিলিয়ে দেখেছি, জমার ঘরে আমার খুব বেশি থাকছে না, তাহলে আমি জোরালো টিম বানাবো কাদের নিয়ে। দর্শক, এই জমার ঘরে খুব বেশি কিছু না থাকার পরিস্থিতিটা 1.5 যুগ পর ডক্টর ইউনূসের জন্য আবারও তৈরি হয়েছে। সারা দেশে মব সন্ত্রাসকে প্রশ্রয় দিয়ে চেষ্টা করেছিলেন নিয়োগকর্তাদের দলকে এস্টাবলিশ করতে। দলটির নামও দিয়েছেন নিজের আগের দলের কাছাকাছি। আগে ছিল নাগরিক শক্তি, এবার হলো জাতীয় নাগরিক পার্টি। নিয়োগকর্তাদের সরকারের নিচু থেকে উঁচু পর্যায়ে স্থান দিয়ে দলটির শক্ত ভিত দিতে চেয়েছিলেন। সেনাবাহিনী ও পুলিশ প্রহরায় মানুষ বেড়ে দলটিকে সারা দেশে কর্মসূচিও করালেন। বিএনপি সহ একাধিক রাজনৈতিক দলের মুখোমুখি অবস্থানেও দাঁড় করিয়েছেন। কিন্তু নিয়োগকর্তা ছাত্রদের লাগামহীন দুর্নীতি আর চাঁদাবাজিতে ইউনূসের জমার ঘর তো বটেই, পুঁজির ঘরও শূন্য হতে চলেছে। বুঝে গেছেন জোর করে আওয়ামী লীগ ও 14 দলকে ভোটের মাঠ থেকে দূরে রাখছেন, কিন্তু তাতেও এনসিপির জামানত হারানোর ভাগ্য বদলানো যাবে না। কড়া পুলিশ পাহারা না দিতে পারলে বেশিরভাগ ক্ষেত্রে লাঞ্ছিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। দর্শক, 2007 সালের 3রা মে সেই চিঠিতে অধ্যাপক ইউনূস লিখেছিলেন, দুর্বল দল নিয়ে দেশে নতুন ধারা রাজনৈতিক পরিমণ্ডল সৃষ্টির চেষ্টা না করে বরং আমরা অপেক্ষা করি অন্য কেউ এই প্রচেষ্টা নিক এবং সফল হোক। তার সেই চেষ্টার সুযোগ এসেছিল 2024 সালের 5ই আগস্ট। ছাত্রদের দলকে সব ধরনের সুযোগ দিয়ে সে চেষ্টাও করেছিলেন, যেমনটা তিনি বলতেন 2007 সালে। দর্শক, গত 11 মাসে অধ্যাপক ইউনূস সুযোগ পেলেই দাবি করেছেন জাতি গঠনের এমন সুযোগ আর আসবে না। একই দাবি তিনি 18 বছর আগে 111 সরকারের সময় করতেন। সে কথা তার সেই চিঠিতে উল্লেখ ছিল। তবে চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি ছিল শেষাংশে, যেখানে লেখা ছিল রাজনৈতিক এবং অর্থনৈতিক গতিপথে জাতির এখন গিয়ার পাল্টানোর সময় এসে গেছে। আর বর্তমান প্রেক্ষাপটে সেই ইঙ্গিত দিয়েছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, যিনি 2007 সালে অধ্যাপক ইউনূসের রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে পর্দার আড়ালের লোক বলেই পরিচিত। ইঙ্গিত দিয়ে পরিষ্কার করেছেন 111 সরকারের মতোই পরের নির্বাচিত সরকারের সাথে সমঝোতায় যাওয়ার। খুঁজতে বলেছেন এক্সিট রুল, ঠিক করতে বলেছেন পলিসি। সরকার সমর্থকদের মধ্যে কেউ কেউ সামাজিক মাধ্যমে পোস্ট দিচ্ছেন মেঘের ঘন ঘটা। সূত্রগুলো বলছে, গত বছর অগস্টে ডক্টর ইউনূসকে যেসব দেশীয় ও বিদেশি মিত্র অকুণ্ঠ সমর্থন দিয়েছেন, যারা চেয়েছিলেন অধ্যাপক ইউনূস কমপক্ষে 3 বছর থাকুক, তারা এখন মুখ ফিরিয়ে নিয়েছেন। জঙ্গিবাদ ও দক্ষিণপন্থীদের উত্থান, সংখ্যালঘু নির্যাতন, অর্থনীতির বেহাল দশা, আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি নষ্ট হওয়া, সব মিলে অধ্যাপক ইউনূসের অবস্থা কোণঠাসা। সূত্রগুলো বলছে, অধ্যাপক ইউনূস সহসা নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে চান না। জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র নিয়ে খুব শিগগিরই বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপির মধ্যে দ্বিমুখী বিরোধ সামনে উঠে আসবে। তখন পরিস্থিতি আরো উত্তাল হবে। তেমন পরিস্থিতিতে সংঘাতময় কোনো নির্বাচন না দিয়ে ডক্টর ইউনূস সরে যেতে পারেন এমন আলোচনাও আছে রাজনৈতিক অঙ্গনে। ফেনীতে বসে তেমন ইঙ্গিত দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। তিনি বলেছেন, সুপ্রিম কোর্টে কেয়ারটেকার সরকার নিয়ে একটা মামলা চলমান আছে। যদি রায় অনুযায়ী কেয়ারটেকার সরকার ফিরে আসে, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে। রাজনৈতিক মহলে আরো একটি আলোচনা আছে, সেটি হলো জাতীয় সরকার। একই ধরনের আলোচনা ছিল 111 সময় অধ্যাপক ইউনূস রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণা দেওয়ার পর। ডক্টর কামাল হোসেন, কর্নেল অলি আহমেদের পরামর্শে তখন জাতীয় সরকার নিয়ে বেশ তোড়জোড় দেখা দিয়েছিল। তখন -2 ফর্মুলা বাস্তবায়নের জন্য ফ্রন্ট বা জাতীয় সরকার গঠনের জন্য বেশ কয়েকটি গোপন মিটিং হয়েছিল। এখনো তেমন চলছে। ফলে বাড়ছে ধোঁয়াশা। তেমন হলে ডক্টর ইউনূসের এক্সিট রুট পাওয়া বেশ সহজ হবে। পরিস্থিতি সেদিকে আগাচ্ছে কিনা তা সহজেই বোঝা যাবে জুলাই ঘোষণাপত্র আর জুলাই সনদের নাটক কতটা শক্তিশালী হয় তার উপর। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। সরকারের এক্সিট রুট কি
অথবা সরকারের নির্বাহী প্রধান হিসেবে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস কোন প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করবেন, কার হাতে ক্ষমতা হস্তান্তর করবেন, তার সসম্মানে নিজের জায়গায় ফিরে যাওয়ার কোনো সহজ পথ আছে কিনা, এরকম নানান ধরনের প্রশ্ন গত কয়েক মাস ধরে নানান পর্যায় থেকে উত্থাপিত হচ্ছে। কিন্তু দেশের এই ক্রান্তি লগ্নে মানুষ তাকিয়েছিলেন তাদের দিকে যারা দেশের সংকটময় মুহূর্তে অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রাখতে পারেন। এখন আমরা এমন একটি জায়গায় এসে পৌঁছেছি যখন কিনা সেই মানুষগুলো প্রকাশ্যে সরকারের এক্সিট রুট নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছেন। বিএনপির পক্ষ থেকে একটি অনুষ্ঠান ছিল, ডেমোক্রেসি ডায়াসের আয়োজনে আলোচনার বিষয় ছিল অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হতে পারে এবং একই সঙ্গে নির্বাচনে পেয়ার পদ্ধতি নিয়ে ভাবনা কি। তো সেই অনুষ্ঠানে আমিও ছিলাম উপস্থিত। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অতিথি হিসেবে যে কথাগুলো বললেন প্রকাশ্যে অবশ্যই অনেক মিনিংফুল। তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের এক্সিট রুট নিয়ে ভাববার সময় এসেছে। একই সঙ্গে তিনি বলেছেন এই সরকার কোন পদ্ধতিতে ক্ষমতা ছাড়বে সেটা এখন স্পষ্ট করা জরুরি। সরকার যতদিন বর্তমান সরকার যতদিন ক্ষমতায় থাকবে সংকট ততই গভীর হবে। আমরা কি অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের এই কথার মানে বুঝতে পারছি? ডক্টর মোহাম্মদ ইউনূস কি এই কথাগুলোর অর্থ বুঝতে পারছেন, বোঝার চেষ্টা করছেন? যখন ডক্টর দেবপ্রিয়র মতন মানুষরা প্রকাশ্যে এই কথাগুলো বলতে শুরু করেন তখন বুঝতে হবে অবশ্যই কিছু একটা ঘটতে যাচ্ছে। এবং শুধু ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যই নন, তার মতন আরো অনেকে প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন যে এই সরকারের উদ্দেশ্য কি, সরকার কি করতে চায়। যদিও আমাদের মতো মানুষরা এই প্রশ্নগুলো অনেক আগে থেকেই করে আসছি। সরকার যে স্বাভাবিক কিছু করতে চাইছে না তা সবার কাছে এখন স্পষ্ট। কেউ এখনো প্রশ্নের মধ্যে আছেন, কেউ কেউ স্পষ্টভাবে সতর্ক সংকেত জানিয়ে দিচ্ছেন সবার উদ্দেশ্যে। এবং আমরা তো বলে আসছি এই সরকার কোনো অবস্থাতে নির্বাচন দেবে না। অতএব যখন দেবপ্রিয়র মতন মানুষেরা প্রকাশ্যে এই কথাগুলো বলা শুরু করেছেন আমরা ধরে নিতে পারি সরকারের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, অবশ্যই শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন সেখানেই যে সরকার আসলে কোন প্রক্রিয়ায় এক্সিট করবে, সেফ এক্সিটের সময় পাবে নাকি নির্বাচনের সুযোগ পাবে, নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ কোনো দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারবে, নাকি অন্য কোনো অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়বেন। এবং এরপরে আরও আছে, সেটা বলছি। কিন্তু নির্বাচন না দিয়ে যে দিনের পর দিন বছরের পর বছর ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়, এটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো পর্যন্ত উপলব্ধি করতে পারছেন? সরকারের মূল চালিকা শক্তিকে জামায়াতে ইসলামী এবং এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তারা তো নানান ধরনের টালবাহানা করছে। এগুলোও পুরনো কথা সরকারকে টিকিয়ে রাখার জন্য, তার কারণ তারা বিহাইন্ড দ্য স্ক্রিন সরকার চালাচ্ছে। এতদিন বলে আসা হয়েছে, অভিযোগ জানানো হয়েছে বিএনপি কোনো সংস্কারে বা মূল বিষয়গুলোতে বিএনপি সম্মতি দিচ্ছে না, তারা সবসময় বিরোধিতা করছে। আজকে এন্ড অফ দ্য ডেতে এসে কি শোনা যাচ্ছে, কি জানতে পারছি আমরা, যখন কিনা 31শে জুলাই জাতীয় ঐকমত্য কমিশন, কথিত কমিশনার একটা, আমি সবসময় বলে আসছি নাটকের আর এক কমিশন, যাই হোক, তারপরও তারা একটি খসড়া দিতে যাচ্ছে। এই যে কয়েক মাস ধরে নানান ধরনের আলোচনা, সংস্কার কোন পদ্ধতিতে হবে, কী কী বিষয়ে সংস্কার হবে, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা, এবং সবাই যেই জায়গাগুলোতে কমন সাড়া দিচ্ছে অধিকাংশ রাজনৈতিক দল, সেইগুলোতে সংস্কার হবে সেটি জানিয়ে একটা খসড়া জাতির সামনে উপস্থাপন করবে এবং রাজনৈতিক দলগুলোর কাছে দেবে। যখন এই কাজটি প্রায় শেষের পথে, তখনই জামায়াতে ইসলামী আর এনসিপি বা বাংলা দিয়ে বসলো। জামায়াতে ইসলামী বলছে যে, জামায়াতে আমির তিনি নিজেই বৃহস্পতিবার বলেছেন, বুধবার, বিচার আর সংস্কারের আগে যদি কোনো নির্বাচন হয় তাহলে সেটি আরেকটা ন্যাশনাল ডিজাস্টার হতে পারে। বুঝুন অবস্থা।
মানে এখন দেখছে আর কোনো কিছুতে বাধা দেওয়া যাচ্ছে না, নানান ধরনের টালবাহানা তো চলেছে, একটা বছর পার করে ফেলা হয়েছে এই সমস্যা নাটক করে বিচার নির্বাচনে নানান ধরনের অজুহাত দিয়ে কোনটা আগে কোনটা হবে। ঠিক একই ভাষায় এনসিপি বলছে আমরা মৌলিক সংস্কার এবং আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করব না। মানে পুরোপুরি ক্লিয়ার তো যে তারা কি চাইছে। মনে করুন যে সব সংস্কার হয়তো এক সপ্তাহের মধ্যে হয়ে গেল, কল্পনা করুন একেবারে অবাস্তব পরিকল্পনাটাই আমরা করে ফেলি, তারপরেও তারা আবার নতুন অজুহাত দেবে। এবং বারবার বলে আসছে দেশের সামগ্রিক পরিস্থিতি এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হবে যখন বলা হবে এই অবস্থা নির্বাচন দেওয়া সম্ভব না। এগুলোও বলা হয়ে গেছে অলরেডি। তাদের নাটকের কোনো শেষ নেই। এবং যে বিএনপির প্রতি অভিযোগ জানানো হচ্ছিল সেই বিএনপি তো অনেক কিছু মেনে নিয়েছে, এখন বাধা হয়ে দাঁড়াচ্ছে জামাতে ইসলামী এবং এনসিপি সোনাই সোহাগা। তারা বলছেন যে মৌলিক সংস্কার ছাড়া সনদে স্বাক্ষর করবে না বা নির্বাচন হতে দেবে না। মৌলিক সংস্কার কারা করবে, কতদিনে করবে, এটা তো একটা চলমান প্রক্রিয়া, কথা আমরা সবাই জানে। এবং নির্বাচন দেরিতে হওয়া মানে দুর্যোগের ঘনঘটা আরো ঘনীভূত হবে। যে কথাটি বলছিলাম পরবর্তীতে সেটি আরো ভয়ঙ্কর। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন সংস্কার চলমান প্রক্রিয়া, যতটুকু না করলেই নয় ততটুকু সংস্কার করা উচিত। বর্তমান সরকার যে যাবে, তারা যে কাজকর্মগুলো করছে, আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দেবে কিনা এই বিষয় কিন্তু এখনো সামনে রয়ে গেছে। অর্থাৎ সরকার যা ইচ্ছে তাই করছে, সব কিছু ওলটপালট করে দিচ্ছে এবং বিএনপি নিশ্চয়ই অনেক কৌশলী হয়ে অনেক সময় দিচ্ছে, যদিও সেটি বিএনপির জন্য এক ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে, প্রকারান্তরে সারা দেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তারপর আমরা ধরে দিলাম যে বিএনপি সম্পূর্ণভাবে ইতিবাচকভাবেই সময়টি দিতে চাচ্ছে। এত সময় দেওয়ার পরও সরকার যে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, পরবর্তী সময় তো একটা নির্বাচন হবেই, সে আজ হোক কাল হোক। সেই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারা যদি এই সরকারের সব কাজের বৈধতা না দেয়, এমনিতে যে অবস্থায় শপথ নিয়েছে সেটি নিয়ে তো প্রশ্ন রয়েছেই, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে তার পরিষদের সব সদস্যকে অথবা সব ধরনের স্টেক হোল্ডারদের আদালতে কাঠগড়ায় দাঁড় হতে হবে কিনা, অথবা যদি ধরে নিই আরো অনেকের মতোই তারা পালিয়ে যাবেন, পালানোর সময় পাবেন তো? এই প্রশ্নগুলো আমরা করাচ্ছি সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারে যারা আছেন নীতি নির্ধারণী পর্যায়ে তাদের ভেবে দেখা দরকার। তবে অবশ্যই কাউন্টডাউন শুরু হয়ে গেছে আমাদের অনেকের মতে। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।